আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। এই তেল সংকটের সবচেয়ে বড় বিপদে পড়েছে বাইকওয়ালারা। এরা হক হালালি ভাবে সামান্য নিজের একটি শখের বাইক দিয়ে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে কোনো রকমে নিজের পরিবারটা চালানোর চিন্তা করছে। তারা ইরানের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছে। ইরানের বিরুদ্ধে ফতোয়া দিলে ইরান এই মুহূর্তে আপনাকে তেল দিবে। পরিকল্পিতভাবেই কিছু অপকর্ম করে, যখন তারা ধরা পড়ে তখন তারা ওই পাসপোর্টটা শো করে, যেটা তারা বাংলাদেশের যে পাসপোর্টটা তারা সরকারের আজ্ঞাবহ সরকার তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা সরকারের কাছ থেকে ম্যানিপুলেট করে বের করে নিয়েছিল। মানে পুরো সিস্টেমটা, কালচারটা বা ছবি টবি দিয়ে এমনভাবে পেঁচার ছবি এমনভাবে তৈরি করা হয় যেন এটা একটা হিন্দু রাষ্ট্র, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রের কাছে বা মধ্যপ্রাচ্যের কাছে একটি হিন্দু রাষ্ট্র বা এটি শিরকের সাথে শিরকে লিপ্ত পূজার দেশ, এইরকম ভাবে এই মধ্যপ্রাচ্যে উপস্থাপন করা হয়। তেল নিয়ে বাংলাদেশে এত তেলিসমাতি কেন? দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে এখন তেলের সংকটে কি ভয়াবহ ত্রাহি অবস্থা সাধারণ জনগণ। এই সরকার চাঁদাবাজদের কিছু বলছে না, এই সরকার তার দলের লুটেরাদের কিছু বলছে না, এই সরকার কিছু উচ্ছৃঙ্খল মানুষকে কর্মসংস্থানের এক ধরনের অবৈধ ব্যবস্থা করে দিয়েছে এবং সেই অবৈধ ব্যবস্থাগুলোকে বৈধতা দেওয়ার জন্য নানা ধরনের কথা তার মন্ত্রীরা প্রশ্রয়মূলক কথা বলে যাচ্ছে। অন্যদিকে তার দলের বড় বড় নেতারা কমিটমেন্ট দিয়েছিলেন এত কোটি, এত হাজার, এত লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু আমরা দেখছি কি ঢাকা শহরে কয়েক লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কেড়ে নিয়েছে এক তেল সংকটের মাধ্যমে। এই তেল সংকটের সবচেয়ে বড় বিপদে পড়েছে বাইকওয়ালারা, বিশেষ করে যারা পাঠাও বা উবারের গাড়ি চালান অথবা এমনিতেও পার্সোনালি নিজের বাইকে করে ভাড়া খাটিয়ে এরপর নিজেদের সংসার চালান, নিজেদের পরিবার চালান, এমনকি নিজেদের লেখাপড়া সেটাও পর্যন্ত চালান। রাস্তায় নামলেই আগে যেখানে শত শত বাইক দেখা যেত মানুষের যাতায়াতকে সহজ করার জন্য, মানুষের যাতায়াতকে অল্প সময়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটা বড় ভূমিকা রাখত যে বাইকওয়ালারা, তারা এখন রাস্তায় নেমে অসহায়ের মতো ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। কোনো সুস্থ মানুষের পক্ষে এত ঘন্টা এই প্রবল রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কিন্তু তারপরও বাইকাররা দাঁড়িয়ে থাকছে। কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে তাদের লাইন, কিন্তু সে লাইনে কাঙ্ক্ষিত লাইন শেষে তেলের কাছে যখন পৌঁছান তখন শোনেন তেল নেই, অথবা এতটুকু তেল নেওয়া যাবে আর বেশি নেওয়া যাবে না, 500 বা 1000 টাকার উপরে তেল নেওয়া যাবে না। সাধারণত বাইকদের জন্য 500 টাকা আর গাড়ির জন্য সম্ভবত 1000 টাকার একটা লিমিট করে দেওয়া হয়েছে। এই তেল নেওয়ার জন্য আবার কার্ড আনতে হয়, এই তেল নেওয়ার জন্য গাড়ির কাগজপত্র শো করতে হয়, এই তেল নেওয়ার জন্য হেলমেট থাকতে হয়। নানা ধরনের নির্যাতন চলছে এই বাইকওয়ালাদের উপর। এদের অপরাধটা কি? এদের অপরাধ এরা রাস্তার মোড়ে, ঘাটে, মাঠে, যেখানে সেখানে যুবদল ছাত্র দলের মতো চাঁদাবাজি করছে, বা এদের নাম পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চাঁদাবাজিটা এরা করছে। এরা হক হালালি ভাবে সামান্য নিজের একটি শখের বাইক দিয়ে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে কোনো রকমে নিজের পরিবারটা চালানোর চিন্তা করছে। এটা তাদের অপরাধ। কোনোভাবেই এরা যেন তেল পেয়ে ভালোভাবে চলতে না পারে সেই রকম একটি ব্যবস্থা এই সরকার করে ফেলেছে তেল সংকটের মধ্য দিয়ে। এই তেল সংকটের জন্য সরকার দুইভাবে দায়ী। একটি হচ্ছে তাদের পররাষ্ট্রনীতির চরম সমালোচনা এখানে করা উচিত, কারণ যে যখন তাদের চুপ থাকার কথা ছিল, নীরব থাকার কথা ছিল, কার উস্কানিতে, কোন দেশের উস্কানিতে? আমাদের সন্দেহ হয় যে ভারতের উস্কানিতে এবং ভারত পদলেহী পররাষ্ট্র মন্ত্রণালয় বা নতজন পররাষ্ট্র নীতির কারণে তারা ইরানের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছে। ইরানের বিরুদ্ধে ফতোয়া দিলে ইরান এই মুহূর্তে আপনাকে তেল দিবে? যখন ইরান ঘোষণাই দিয়েছিল 5টি রাষ্ট্রের জন্য, দেশের জন্য তাদের তেল বাজেয়াপ্ত বা হরমুজ প্রণালীকে তারা ছেড়ে দিবে বা তাদেরকে আটকাবে, সেই সুযোগটা পাকিস্তান নিতে পেরেছে, কিন্তু বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়েছে। যেখানে পাকিস্তানের 20টি তেলের জাহাজ তারা ছেড়ে দিয়েছে, আর সেখানে বাংলাদেশের তেলের জাহাজের জন্য তারা
যে প্রতিবেদন পাঠিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, সেটিও ভুয়া পাঠিয়েছিল এবং ফ্রড টাইপের চিঠি পাঠিয়েছিল। যখন তাদের তেল বন্ধ হয়ে গেল তখন আবার তারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিল। কার উস্কানিতে ফতোয়া দিয়েছে? সম্ভবত প্রতিবেশী একটি দেশের উস্কানিতেই এই ফতোয়াবাজিটা তারা করেছে। যদিও আমরা এটাকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছিলাম, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিকে আমরা একটু ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেছিলাম, কারণ বাংলাদেশের জন্য একটা উভয় সংকট হচ্ছে এই এবারের তেল রাজনীতি কিংবা এই সংঘাত। কারণ আসলে দরিদ্র কিংবা পরনির্ভরশীল কিংবা সামরিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোর সব দিক থেকেই বিপদ থাকে। গরিবের বিপদ সব সময় থাকে, একটা কথা আছে, মিসফরচুনেট নেভার কাম অ্যালোন, দুর্ভাগ্য একা একা আসে না, যার দুর্ভাগ্য আসে চারদিক থেকে আসে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে বিবৃতিটা, এটা আসলে কি বাংলাদেশের দেওয়ার কোনো প্রয়োজন ছিল? যদি প্রয়োজন থাকে তাহলে তাদের বিবৃতিটা দেওয়া ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে বিনা উস্কানিতে যখন তাদের নীরব থাকার সুযোগ ছিল তখন তাদের নীরব থাকাটাই উচিত ছিল। কারণ আমরা জানি যে বাংলাদেশের বিশাল শ্রমবাজার রয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে কোনো ফতোয়া তারা দিতে পারবে না কিংবা মন্তব্য তারা করতে পারে না, বিবৃতি তারা দিতে পারে না। ধরা যাক কাতারে বা সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যে ৮০ লাখ বা ১ কোটি মানুষ, বাংলাদেশের মানুষ কাজ করছে, যদি সৌদির বা মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে কোনো বক্তব্য বা বিবৃতি দেয় বাংলাদেশ, তাহলে সেই শ্রমবাজারে একটা বড় ধরনের এফেক্ট পড়ার কথা। কারণ মধ্যপ্রাচ্য বা সৌদি আরব বা এরা হয়তো অতটা প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু তারপরও কেউ উস্কে দিলে হয়তো তারাও কোনো পদক্ষেপ নিতে পারে। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের এই যে বাংলায় বলা, তারপরে ইংরেজিতে বলা এসব স্ট্যাটাস বা বিবৃতি আসলে সৌদি এগুলো পরোয়া করে না, কারণ এগুলো রাজনৈতিক বিবৃতি বক্তব্য, এটা সৌদি খুব ভালোভাবে বোঝে। কিন্তু সৌদি সরকারের ভিতরে কিছু লোক থাকে যারা এই বাংলাদেশের একটি বিশেষ গ্রুপ, যারা সেখানে আরবিতে অনুবাদ করে বোঝায় যে দেখেন আপনাদের বিরুদ্ধে এরা এইরকম কাজ তারা জামাতের বিরুদ্ধেও করেছে। জামাতের বিভিন্ন বিবৃতিকে তারা মানে মিস ইন্টারপ্রিট করে আরবি ভুলভাল আরবি শব্দ দিয়ে বারবার জামাত ইসলামকেও দেখানো হয়েছে যে তারা সৌদি আরবের বিরুদ্ধে। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি সম্বলিত কিছু আইডি তৈরি করে সেই আইডিতে সৌদি বিরোধী বক্তব্য বা বিবৃতি প্রদান করে সেইটাকে ফটোকাট করে আরবিতে অনুবাদ করে সৌদির বিভিন্ন দপ্তরেও পৌঁছানো হয়েছে, যাতে সৌদি আরব বাংলাদেশে জামাত ইসলামীকে পছন্দের তালিকায় না রেখে অপছন্দের তালিকায় নিক্ষেপ করে। এর ফলে আমরা দেখেছি যে আগে যেখানে সৌদি আরবের বা রিয়াদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের কিংবা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের, খোলামেলাই বলছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের এক ধরনের আধিপত্য বা সুযোগটা বেশি পেত তারা, এসব অপপ্রচারের ফলে সেই সুযোগটা কিন্তু অবারিত থাকেনি, অনেকাংশেই কমে গেছে। এই ষড়যন্ত্রকারীরাই বিএনপি বা সরকার যেই থাকুক, বাংলাদেশ সরকারকে, যে কোনো সরকারকেই তারা চায় সৌদি আরবের কাছ থেকে দূরে রাখবে। এই চক্রান্তে ভারত কিভাবে জড়িত থাকে এটার একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে। ভারতের কিছু মুসলিম আইডি মানে মুসলিম জনগোষ্ঠীকে ভারত যখন সৌদি আরবে পাঠায় বা শ্রমিক হিসেবে কাজ করতে পাঠায় শেখ হাসিনার আমলে, সেই সব ব্যক্তিদেরকে ডাবল পাসপোর্ট দেওয়া হয়েছে। দ্বৈত পাসপোর্ট তারা ব্যবহার করেছে, একটি বাংলাদেশের পাসপোর্ট, একটি ইন্ডিয়ার পাসপোর্ট। কারণ তারা জানে যে বাংলাদেশের প্রতি সৌদি আরবের মধ্যপ্রাচ্যে একটা সফট কর্নার আছে মুসলিম রাষ্ট্র হিসেবে। তো এই দুইটা পাসপোর্ট দিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে যে যখন তারা কোনো অপকর্ম করে ধরা পড়ে, এবং এরা পরিকল্পিতভাবেই কিছু অপকর্ম করে, যখন তারা ধরা পড়ে তখন তারা ওই পাসপোর্টটা শো করে, যেটা তারা বাংলাদেশের যে পাসপোর্টটা তারা সরকারের আজ্ঞাবহ সরকার, তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা সরকারের কাছ থেকে ম্যানিপুলেট করে বের করে নিয়েছিল, সেই 2 নম্বর পাসপোর্টটা দেখিয়ে তারা দেখায় যে বাংলাদেশিরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, সৌদি যেন নাখোশ হয়। এই যে খবরটা,
এই খবরটা দিগন্ত টেলিভিশনের একজন প্রতিনিধি, মধ্যপ্রাচ্য প্রতিনিধি একেবারে সবিস্তারে ভিডিও বক্তব্য সহ, পাসপোর্ট সহ হাতে নাতে এগুলো সব তুলে ধরেছিলেন। আরো কিভাবে বাংলাদেশকে সৌদি আরবের কাছে কিংবা মধ্যপ্রাচ্যের কাছে খাটো করার জন্য সরকার সেই ভারত চেষ্টা করে, তার আরেকটা নিদর্শন বলে, বাংলাদেশের যে বই পুস্তকগুলো বা যে ধরনের পরিচিতিগুলো মিডল ইস্টে যায় বা মিডল ইস্টের লোকদের কাছে পৌঁছানো হয়, সেই বইগুলোর মধ্যে সর্বপ্রথমে ছিল একটা ছবি। সেই ছবিটা ছিল পয়লা বৈশাখ পালনের ছবি। আপনারা জানেন যে পয়লা বৈশাখ পালনের সময় যে ছবিটা ব্যবহার করা হয়, মানে পয়লা বৈশাখের সাধারণত পত্রিকা আপনারা দেখে থাকবেন যে মূর্তির ছবি, তারপরে রাক্ষসের ছবি, অর্থাৎ মানে পুরো সিস্টেমটা, কালচারটা বা ছবি টবি দিয়ে এমনভাবে পেঁচার ছবি এমনভাবে তৈরি করা হয় যেন এটা একটা হিন্দু রাষ্ট্র, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রের কাছে বা মধ্যপ্রাচ্যের কাছে একটি হিন্দু রাষ্ট্র বা এটি শিরকে লিপ্ত পূজার দেশ, এইরকম ভাবে এই মধ্যপ্রাচ্যে উপস্থাপন করা হয়। এতে কি সুবিধা হয়? এতে যেটা সুবিধা হয় যে তখন বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়াটা মধ্যপ্রাচ্যে কমিয়ে দেয় এবং শ্রমিক নেয়, মুসলমান হলেও শ্রমিক নেয় ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়ার মুসলমানরাও যদি শ্রমিক হিসাবে সৌদি আরবে আসে, তাহলে এটা কি মুসলমানদের জন্য সুবিধা ইন্ডিয়ার? না, এটা আসলে ওই রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের সুবিধা হয়, কারণ রেমিটেন্সটা সেই রাষ্ট্রটা পায়। এটা হচ্ছে তাদের একটা টেকনিক। এবং সেই মুসলমান নামকাওয়াস্ত মুসলমান বা তাদেরকে বিভিন্নভাবে আইডি দিয়ে তারা এইভাবে সৌদিতে ইম্পোর্ট করে। তো এটা আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার কেড়ে নেওয়ার জন্য, বেদখল করার জন্য ইন্ডিয়ার একটি বড় ধরনের ষড়যন্ত্র আছে। তো এখন যদি কোনোভাবে বাংলাদেশ সৌদি আরবের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়, আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতাদের বা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিদের ফেসবুকে এই মধ্যপ্রাচ্য বিরোধী কিন্তু স্ট্যাটাস আছে, সৌদিকে গালি দিয়ে, সৌদি ব্যবসাদেরকে গালি দিয়ে স্ট্যাটাস আছে, কিন্তু সৌদি আরব এগুলোকে খুব একটা কান দেয় না। কিন্তু কোনো মহল এটাকে ম্যানিপুলেট করে বা উদ্দেশ্যমূলকভাবে অনুবাদ করে, আরবি করে যদি সৌদি সরকারের সেই জায়গা মতো উপস্থাপন করতে পারে, তখন হয়তো কোথাও কোথাও ব্যবস্থা নেওয়া হয়। রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা দেখেছি সরকার বাংলাদেশে একটা চাপ প্রয়োগ করেছিল। আব্দুল মোমেনের কথা তো আপনারা জানেন। তখন ভারত কি বলে, সৌদি আরব বলেছিল যারা রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে, মানে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে, তাদেরকে যেন বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাদেরকে তারা বাংলাদেশেই পাঠিয়ে দেবে। মোমেন সাহেব ভারতের কথা মতো প্রথমে বলেছিলেন, না, এদেরকে আমরা বাংলাদেশের পাসপোর্ট কেন দিব, এরা রোহিঙ্গা। 50 লাখ রোহিঙ্গার বা 10 লাখ রোহিঙ্গার একটা পাসপোর্ট তারা চেয়েছিল। বাংলাদেশে যারা রোহিঙ্গা হিসেবে এসেছিল তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল সৌদি আরব, বা তাদের ওখানে কর্মসংস্থানের জন্য তারা গিয়েছে বা সুযোগ করে দিয়েছে, কিন্তু তাদেরকে কোন পাসপোর্ট বাংলাদেশ দেবে না। এটা প্রথম ইন্ডিয়ার কারণে এইটা বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সৌদি আরব বললো কি, যদি তোমরা এই যারা রোহিঙ্গাদের পাঠিয়েছো এদেরকে বাংলাদেশের পাসপোর্ট না দাও, আমার দেশের আইন অনুযায়ী আমরা এদেরকে আমার দেশে ঠাঁই দিতে পারবো না, কারণ তারা কোনো দেশের নাগরিক নয়। কোনো দেশের নাগরিক না হলে তাদেরকে আমরা কিভাবে ঠাঁই দিব? কোনো একটা দেশের দায়িত্ব নিতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে একটা পাসপোর্ট দেওয়া হবে। সরকার কোনোভাবেই রাজি হচ্ছিল না। শেষমেশ সৌদি সরকার বাদশা কি করলেন, সৌদি রাষ্ট্র কর্তৃপক্ষ করেছে কি, তারা 50 লাখ প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করে ফেলে এবং ঘোষণা দিয়ে ফেলে। এই চাপের ফলে শেষমেশ বাংলাদেশ ওই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিসা দিতে বা পাসপোর্ট দিতে বাধ্য হয়, নাগরিকত্ব সনদ বা নাগরিকত্ব সার্টিফিকেট বা নাগরিক স্বীকৃতি দিতে বাধ্য হয়। এতে কি বাংলাদেশে কোনো লস হয়েছে? না, বাংলাদেশে কোনো লস হয় নাই। কারণটা হচ্ছে ওই রোহিঙ্গারা কিন্তু ওই ভারতীয় নাগরিক, যাদেরকে অবৈধভাবে বিভিন্ন দপ্তরের টাকার লেনদেন করে যে ভারতীয়দের হাতে যে বাংলাদেশের 2 নম্বর পাসপোর্ট পৌঁছে দেওয়া হয়েছিল, ওরা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো অপকর্ম করেনি। যাই কিছু করুক, ওরা জাস্ট বাংলাদেশের নাগরিকত্ব এইরকম একটা সার্টিফিকেটের কারণে ওই দেশেই থাকছে, ওই দেশেই খাচ্ছে, সবকিছু ওই দেশে। সো এরা বাংলাদেশের বোঝা হইতে পারছে না, হচ্ছে না। অতএব এটা নিয়ে বাংলাদেশ সরকার যে রিজিড অবস্থায় ছিল, সেই অবস্থাটা তাদের সরে আসতে হয়েছে। এবং যখন তারা চাপ প্রয়োগ করেছে যে 50 লাখ অভিবাসীকে পাঠিয়ে দেওয়া হবে, তখন তারা এটা মানতে বাধ্য হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের একটা রাজনীতি বা সংকট।
দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে ফতোয়াবাজি করাতে এখন ইরান হরমুজ প্রণালী আবার বাংলাদেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। একটা হচ্ছে সে বিবৃতি কারণ হতে পারে, 2 নম্বর কারণটা হচ্ছে যে বাংলাদেশ এর আগে যে 5টি চিঠি পাঠিয়েছিল তার মধ্যে 4টি চিঠি ছিল ফ্রড। তো এরকম একটি রাষ্ট্রকে ইরান এইভাবে এখন সুযোগ দিতে পারে না, কারণ ইরান এখন আর বাংলাদেশকে সেভাবে বিশ্বাস করতে পারছে না। তো এখন এই তেলের সংকটে বাংলাদেশে কি প্রভাব পড়লো? বাংলাদেশে যাদের গাড়ি আছে, বাইক আছে, তাদের অনেকের মধ্যেই তারা হোন্ডার তেল মোটামুটি একটু যা পাইছে নিয়ে তাদের ইমার্জেন্সির জন্য ফেলে রাখছে, যদি বিপদে পড়ে যায়। মানুষ কি পরিমাণ আতঙ্কে আছে এই সরকারের মিস ব্যবস্থা, মিস অ্যারেঞ্জমেন্টের কারণে, ম্যানেজমেন্টের কারণে। এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ এখন বিন্দুমাত্র আস্থা পাচ্ছে না, কোনো ক্ষেত্রেই পাচ্ছে না। আবার দেখেন, এক ধরনের বিশ্লেষকরা বলছেন যে এই যে তেলের সংকটটা, একদিকে সরকারের মন্ত্রী, যেমন ধরেন সড়ক মন্ত্রী বলেছে তেলের কোনো সংকট নেই, একটি চক্র তেলের মজুত করেছে, কিন্তু এই চক্রটা কারা? সরকার কিন্তু সে চক্রটাকে ধরছে না। আবার যাদেরকে ধরছে, আচ্ছা এটা তো চক্র, যদি আপনি 5 জনকেও গ্রেপ্তার করেন, আমরা টেলিভিশনে বা ভিডিওতে বহু ছবি দেখেছি যাদেরকে ধরা হয়েছে, তারা নানা কায়দায় চুরি করছে, তারপরে ম্যাজিস্ট্রেট গিয়েও দেখছে যে হ্যাঁ তেল আছে, তারপরে তারা বলছে, তেল পাম্প বলছে তেল নেই। তো এটা যদি একটা চক্র হয়, তাহলে আপনারা এরকম 10 জন 50 জন ধরার পর সেই চক্রের মূল হোতারা কিন্তু বের হয়ে যাওয়ার কথা, তারা কেন বের হচ্ছে না? আবার যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে আপনারা এমন কঠোর কোনো ব্যবস্থা কেন নিতে পারছেন না, যার কারণে অন্যরা ভয় পেয়ে যেতে পারে? কিংবা আপনাদের কিন্তু বিকল্প অনেক অফার ব্যবস্থা আছে, যেমন আপনারা এখন তেলের কালার চেঞ্জ করে ফেলতে পারেন, ঘোষণা দিয়ে তেলের রংটা চেঞ্জ করে ফেলতে পারেন। আগে যেটা করা হয়েছিল, আগে যখন তেল নিয়ে এরকম তেলেসমাতি হয়েছিল, তখন প্রত্যেকটা অকটেন, পেট্রোল এবং কেরোসিনের কালার চেঞ্জ করে ফেলা হয়েছে। তো সেই কালার করার পর তাকে ফল পাওয়া গেছে। আপনারা এখনই এই মুহূর্তেই এগুলোর কালার চেঞ্জ করে ফেলবেন এবং মজুদ রাখা তেলের কালার আর নতুন কালার, যদি নতুন কালার ছাড়া পুরনো কালারের কোনো তেল, অকটেন, পেট্রোল বাজারে দেখা যায় বা আসে, তাহলে তারা ধরা খাবে, তাদের কঠোর শাস্তি হবে, জরিমানা হবে, এরকম ঘোষণা দেন, কিংবা দাম কমিয়ে ফেলেন, এমন একটা পর্যায়ে নিয়ে আসেন। কিন্তু আপনারা সেটা করছেন না। কেন করছেন না? সেই কথাটা আজকে একজন ভুক্তভোগীর মুখে আমরা শুনেছি। সেটি হচ্ছে যে সরকার মূলত এই জ্বালানির দাম বাড়াতে চায়। জ্বালানির দাম বাড়ানোর জন্য তারা কৃত্রিমভাবে বিদ্যুৎ সংকট দেখাচ্ছে, কৃত্রিমভাবে তেল সংকটটা তৈরি করেছে। পাবলিক কিন্তু অলরেডি বলা শুরু করেছে এবং বেশি দামে তেল কেনা শুরুও করেছে। তারা এখন বলছে যে এরকম 400-500 টাকা দিয়ে 1 লিটার তেলের জন্য, অকটেনের জন্য বা ডিজেলের জন্য এত টাকা দিচ্ছি, তার চেয়ে বরং 30 টাকা, 50 টাকা, 20 টাকা বাড়াক, সরকার তেলের দাম বাড়াক। আপনার এরকম যে তেলের দাম বাড়লেই সরবরাহ বেড়ে যাবে, এগুলো হচ্ছে তাদের এই যে জনগণকে দিয়ে বলানো হচ্ছে। ভুক্তভোগীরা নিজেই ইচ্ছে করে এখন বাধ্য হয়ে বলতেছে দরকারের টাকা নেড়ে বাবা। এমনও পাওয়া গেছে যে 1000 টাকা দিতে রাজি হয়েছে তার হোন্ডার সামান্য কিছু তেল দেওয়ার জন্য। বিপদে পড়ে গেলে মানুষ কি করবে? বাংলাদেশের মানুষ তো চিননি। আজকে আমরা দেখলাম বাংলাদেশের এই তেলেসমাতি দেখে সরজমিনে দেখতে বিভিন্ন তেল পাম্পে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভিজিট করেছেন। আমরা ওখানে গিয়েছি, গরমের মধ্যে অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটাও বিশ্বাস করি এবং স্বীকার করি এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো স্রোত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত, বলে যে আগে 2000 টাকা রুজি করতাম, এখন কত? না এখন তো 500। সেখানেও এক শ্রেণীর লোক তাদের পেছনে উস্কে দেওয়া হয়েছে। তারা বলছে আপনারা রাস্তায় নেমে আসেন, এই করেন সে করেন। জামাত আমির অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে রাস্তায় আপনারা নামেন, আপনাদের সঙ্গে আমরা আছি। বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর যারা চালক, মালিক, তাদের সাথে আমরা কথা বলেছি। আস্তে আস্তে নেমেছি গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলেছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে, মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম
যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয়, আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকার পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন পাম্প বেঁধে এই বেশ কমটা হয়। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে, মালিকদের কেউ এখানে ছিলেন, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে যা বলছে এটা হলো, আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পেত, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন, যত সময় থাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন প্রত্যেকে? তারা বললেন যে এই কথাটা সত্য। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা পাই, সমানও পারি না, বেশি তো প্রশ্নই। আমার এক গত ভিডিওতে আপনাদের বলেছি যে জামাতের টেকনিকটাই হচ্ছে এখানে, জামাত গণমুখী রাজনীতি, জনগণের রাজনীতি, জনগণের জন্য রাজনীতি করে। যে কারণে জনগণ যখনই কোনো দাবিতে নৈতিক এবং যৌক্তিক কোনো দাবি নিয়ে, ন্যায্য কোনো অধিকারের দাবি নিয়ে যখনই রাস্তায় নেমেছে, সর্বপ্রথম তাদের পাশে এসে দাঁড়িয়েছে জামাত শিবির। এই জুলাই মুভমেন্টে আমরা দেখেছি যে নেতৃত্ব দিয়েছে অন্যরা, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব সেখানে আন্দোলনে অংশ নিয়েছে। যখন জনগণ আন্দোলন অংশ নিয়েছে তখন তার চারপাশে সব ধরনের সহযোগিতা নিয়ে জামাত শিবির প্রস্তুত থেকেছে। তাদের মেডিকেলে নেওয়া, তাদের মাইক ভাড়া করে দেওয়া, তাদের ব্যানার ফেস্টুন তৈরি করা, তাদের নিরাপত্তার জন্য লাঠি দেওয়া, তারপর তাদের বাহিনীর লোকদেরকে চারপাশে ঘেরাও করে, তারা কেউ ক্যামেরায় ফেস হচ্ছে না, যাতে জনগণের দাবিটা আদায় করে নিতে পারে। কারণ কোনো একটি রাজনৈতিক দলের দাবি, কোনো একটি রাজনৈতিক দলের এজেন্ডা, এটা হলে সে দাবিগুলো পূরণ করা কঠিন হয়ে যায়, বিশেষ করে জামাতের মতো দলের। কারণ জামাতের দাবিকে জনদাবি বা গণদাবি হিসেবে মিডিয়া কখনোই প্রচার করতে চায় না, দেখাতে চায় না। তো জনগণ যখন দাবি করে, তখন যখন জামাত সেটাকে সাপোর্ট করে এবং সর্বতভাবে সাহায্য করে, তখন একটা রেজাল্ট আসে। আমরা দেখলাম যে জামাতের দাবি যখন স্পষ্টভাবে দাবি করলো, পিআর দাবি করেছিল, সেই দাবি কিন্তু গণদাবি হতে দেয়নি মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দল। কারণ তারা সংকোচ বোধ করে, তারা হীনমন্যতায় ভোগে যে জামাতের পক্ষে কথা বলবে বা জামাতের দাবির পক্ষে কথা বলতে। মিডিয়াও এই হীনমন্যতায় ভোগে। তো যাই হোক, তো এইটা আজকে যে ডাক্তার শফিকুর রহমান গেছেন এবং তিনিও জনগণ একটা লোক দেখলাম, তাকে বলছে আপনারা গাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন, আমাদের পাশে দাঁড়ান। তো এটা আসলে একেবারেই একটা মানে বেখাপ্পা একটা ডায়লগ, এটা অপমানজনক ডায়লগ। কারণ হচ্ছে যে আপনার এখানে পাশে দাঁড়িয়ে থাকবে জামাতের আমির, তাহলে আরো যে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে ভিজিট সে করবে না? তাদের পাশে সে একলা দাঁড়াতে পারবে? বরং জামাত আপনাদের পাশে থাকবে। আপনারা তখন জামাত আমির বলছে আপনারা জনগণ রাস্তায় নামেন, আমরা আপনাদের পাশে থাকবো। এই জনগণ কখন রাস্তায় নামে, কখন গণ আন্দোলন শুরু হয়, সেই অপেক্ষায় থাকবে জামাত। যখন জনগণের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত হবে, জামাত তার সমস্ত শক্তি নিয়ে তাদের পাশে থাকবে। কারণ জামাত চায় না যে এটা জামাতের দাবি হিসেবে এই দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে বা বিভিন্ন গোষ্ঠীর কাছে অগ্রহণযোগ্য হোক বা অজনপ্রিয় হোক। বাংলাদেশ সরকার যে তেলেসমাতিটা করছে তেল নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে, তার প্রধান কারণ বিশেষ একটি দেশকে, প্রতিবেশী রাষ্ট্রটিকে এবং বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর সেটি কি? তারা অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করবে, তেলের দাম বৃদ্ধি করবে, তেল অকটেন পেট্রোলের দাম বৃদ্ধি করবে এবং তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করবে। আর এসব বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশে রাতারাতি সকল জিনিসের দাম দ্বিগুণে পরিণত হবে। শুধু জুন মাসটা আসতে দেন, ভয়াবহ এক পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ এবং মুদ্রাস্ফীতির দিকে যাচ্ছে বাংলাদেশ। এমত অবস্থায় এই সরকারকে যদি জনগণ রাস্তায় নেমে এখনই প্রতিহত না করে, তাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। সবাইকে সচেতনভাবে এটা প্রতিরোধ করার, এই ধরনের একটি অরাজক পরিস্থিতি যেন বাংলাদেশের মানুষের ভাগ্যে নেমে না আসে, সেটি প্রতিরোধ করার জন্য এখনই উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণ আন্দোলনের মাধ্যমে, আপনাদের ভয়েস রেজের মাধ্যমে খুব দ্রুত
এই সরকারকে এই বার্তাটা পৌঁছে দিন যে জনগণকে নিয়ে, জনগণের ভাগ্য নিয়ে যেন তারা নতুন কোনো খেলায় মেতে না ওঠে, কোনো ভিনদেশি এজেন্টদের, ভিনদেশি গোয়েন্দাদের কথা মতো যেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে তারা যেন সিনেমিনে না খেলে।